যারা সিটিজেন্স টক দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় আগের মতোই স্বেচ্ছাবৃত্তি উদ্যোগ, এবং আজকে আমরা টাঙ্গাইল এবং কক্সবাজারের গল্প শুনবো। এবং আজকে সব থেকে ভালো দিক হলো যে আজকে আমরা দুইটা প্রান্তিক দেশের প্রান্তিক অঞ্চলের ভলান্টারিজমের দুটো চমৎকার অভিজ্ঞতা শুনতে পারবো, এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা চেষ্টা করছি যে কিভাবে এই ধরনের উদ্যোগগুলো সারা দেশব্যাপী আরো ছড়িয়ে পড়তে পারে, আরো বাড়তে পারে। তার জন্য আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অনুরোধ করেছি আজকে এই টকে আসতে। একজন ফারা কবির, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড বাংলাদেশ, এবং আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শেখ রফিকুল ইসলাম, মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর। এবং যে দুজন গল্প নিয়ে আসছে প্রান্তিক পর্যায়ে, তার একজন আব্দুল সাত্তার খান, যিনি গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা, উনি টাঙ্গাইলে থাকেন, এবং আরেকজন শিপ্ত বড়ুয়া, যিনি জ্ঞানান্বেষণ পাঠাগার রামুতে কাজ করেন, তার প্রতিষ্ঠাতা। তা আমরা এই গল্পগুলো শুনবো, এবং এটা আমি আগেও, আপনারা জানেন যারা এই সিটিজেন স্টক ফলো করেন, আমি তাদের অনুরোধ করব আপনারা এটা চলাকালীন সময়ে আপনারা প্রশ্ন মন্তব্য করতে পারেন, এবং যখন এটা পরবর্তী পর্যায়ে আলোচনার টেবিলে যাবে তখন তো আপনারা অবশ্যই আরো প্রশ্ন করে, মন্তব্য করে, আপনাদের সুপারিশ পাঠিয়ে আমাদের হেল্প করবেন। এবং আগেও বলেছি যে আমরা এই আলোচনা থেকে আজকে এমন কিছু সুপারিশ বের করতে চাই যেগুলো আমরা যে ভলান্টিয়ারিজম নিয়ে যে নীতিমালা তৈরি হচ্ছে সরকারের মধ্যে, সেখানে যাতে করে আমরা উপস্থাপন করতে পারি। আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করতে চাই। আমি প্রথমে আসতে চাই জনাব আব্দুল সাত্তার খানের কাছে। সাত্তার ভাই, আপনি গ্রাম পাঠাগার আন্দোলন নিয়ে বেশ কয়েক বছর কাজ করছেন। আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, এরকম যে গ্রাম পাঠাগার আন্দোলন যে করছেন, কি লক্ষ্য নিয়ে করছেন, কি আসলে আপনি অর্জন করতে চান? ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আমি যে জায়গা থেকে কথা, এখানে নেটওয়ার্কের দারুণ সমস্যা। আপনাদের কথাও, অনেক কথা আমি শুনেছি, অনেক কথা শুনিনি। তো কথা যদি শুনতে পারেন নেটওয়ার্কের সমস্যার ফলে, যেটা হচ্ছে যে আমরা একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রত্যেক একটা পাঠাগার, এবং গ্রামের যে যুব সমাজগুলো যারা থাকে তাদের পড়ালেখার বাইরে সেইভাবে কোনো কাজ থাকে না। এই যুব সমাজের যদি সংগঠিত করে, আমরা সমাজের নানান ধরনের সমস্যা হয় যেগুলো একটু নিলেই এগুলো সমাধান করা সম্ভব। যে একটা রাস্তা ভাঙা আছে, কয়েক ফুট রাস্তা ভাঙা, সেখানে যদি আমরা মাটি ফেলে দেই তাহলে হয়তো সবার যাতায়াতের সুবিধা হবে। তো এই যুব সমাজকে সংগঠিত রাখার জন্য আমরা চিন্তা করলাম যে একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার। তো আমার যেহেতু বই পড়ার আগ্রহ ছিল, সেই জন্য ভাবলাম যে বই পড়াকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলন করতে পারি, একটা পাঠাগার দিতে পারি, যে পাঠাগারের ভেতর দিয়ে গ্রামের ছেলেমেয়েরা একত্রিত হবে। তো আমার এই চিন্তাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেটা করলাম সেটা হলো গ্রাম পাঠাগার আন্দোলন। তার মানে গ্রাম পাঠাগার আন্দোলন, এবং আপনি যে পাঠাগারের কথা বললেন এটা আসলে একটা উপলক্ষ্য ছিল, কিন্তু আপনার মূল লক্ষ্যটা হলো যে আসলে গ্রামের উন্নয়ন। আপনি গ্রামের মানুষকে সংগঠিত করতে চান, সংগঠিত করে এখানে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে চান। আপনি তো কয়েক বছর ধরে এই কাজটা করছেন, এবং এটা টাঙ্গাইল থেকে স্টার্ট করে এখন তো দেশের অনেকগুলো জেলায় ছড়িয়ে গেছে। আপনি কি অর্জন দেখেন যে গত কয়েক বছরে আপনার এই আন্দোলনের সুফলটা বলেন, মোটা দাগে কি বলবেন, কি অর্জন হয়েছে?
আমরা যদি এই আন্দোলনের সফলতার দিকে তাকাই, আমি আজকে যে জায়গায় বসে আপনাদের সাথে কথা বলছি, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা কলেজ, একটা কারিগরি কলেজ আমরা করতে পেরেছি। গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করে তাদের জমি জমাতে তাদের সহযোগিতায় আমরা এখানে একটা কলেজ প্রতিষ্ঠা করতে পেরেছি। এছাড়াও আমরা দুইটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, একটা একদম যমুনার প্রত্যন্ত চর এলাকায়, আরেকটা এটা হলো গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার একটা উপজেলা, সেখানে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আর তাছাড়াও সারা বাংলাদেশে 61টি পাঠাগার, আমরা বিভিন্ন জেলার 61টি পাঠাগার আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ছোট ভাইরা আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, বন্ধু বান্ধব অন্যান্য লোকেরাও ফেসবুক বা ফোন, যে তারা কিভাবে পাঠাগার করবেন, কিভাবে কাজ করবেন, তারা উৎসাহিত হচ্ছেন। আমাদের যে কর্মকাণ্ডগুলো তারা অনলাইনে দেখে তারাও তাদের এলাকায় এই ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে, সেগুলো তারা প্রচারণা করতেছে। এই যে একটা উৎসাহ তৈরি হয়েছে যে পাঠাগারের ভিতর দিয়ে আমরা কাজ করতে পারি, এটাই আমার মনে হচ্ছে যে বড় অর্জন আমাদের। আচ্ছা, দারুণ। আচ্ছা, আপনার কাছে আমি আবার ফিরে আসবো। আমরা যদি একটু এই পর্যায়ে যদি একটু সিপ্ত বড়ুয়ার কাছে যাই। সিপ্ত বড়ুয়া, এই যে গ্রাম পাঠাগার আন্দোলনকে ঘিরেই এখানে হয়তো আপনার সাথে সম্পর্ক, এবং তার ধারাবাহিকতায় এখানে জ্ঞানান্বেষণ পাঠাগার হয়েছে। একটু যদি এইটার গল্প আপনি বলেন, আমরা শুনতে চাই যে জ্ঞানান্বেষণ পাঠাগারের মাধ্যমে রামুতে আপনি কি করলেন এবং কি ঘটলো, কি ফলাফল দেখছেন আপনি সেখানে, সিপ্ত। অসংখ্য ধন্যবাদ মানিক ভাই এবং অন্যান্য যারা আছেন আমাদেরকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। তো আপনার যে প্রশ্ন, রামুতে জ্ঞান অন্বেষণ পাঠাগারের আহ, কাজ দিয়ে আমরা কি করতে পেরেছি বা আমরা কি কাজ করছি, আসলে আমাদের মূল কাজ যেহেতু পাঠাগার নিয়ে, আমাদের মূল কাজ যেহেতু বই নিয়ে, তো সেক্ষেত্রে আমি মনে করি রামুর আমরা যেহেতু রামু উপজেলার একটি গ্রামে বসবাস করি, আমাদের যে গ্রাম, সেই গ্রামে আমরা পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সফল হয়েছি। যেটা হচ্ছে আগে একটা সময় এখানকার ছেলে মেয়েরা তাদের নির্ধারিত সিলেবাসের বই ছাড়া কোনো বই পড়তে পারতো না, এবং তাদের যে বইগুলো আছে সেগুলো কিনতেও তাদের হিমশিম খেতে হতো আর কি। তো সেই জায়গায় তারা এখন জ্ঞান বিজ্ঞানের সাহিত্যের বিভিন্ন জায়গায় তারা বিচরণ করছে। তো আরেকটা যেটা বিষয়, জ্ঞান অন্বেষণ পাঠাগারের আরো নানাবিধ কাজ দেখে রামুতে আরো বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দুটি পাঠাগার আহ, আহ, দুটি পাঠাগার গড়ে উঠেছে, যেটি খুবই আনন্দদায়ক বিষয় আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে জ্ঞান অন্বেষণ পাঠাগারে বর্তমানে রামু উপজেলায় আরো বিভিন্ন জায়গা থেকে মানুষজন, পাঠক যারা আছে, তারা আসছে, এসে সদস্য হচ্ছে এবং এখান থেকে বই নিয়ে যাচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবীরাও বই দিচ্ছে। তো এইভাবেই আসলে মূলত আমি মনে করি আমাদের কাজগুলো আগাচ্ছে। থ্যাংক ইউ শিপ্ত। আমি আপনাকে একটু আরো প্রশ্ন করি যে এই যে, হ্যাঁ, এটা একটা আনন্দের ব্যাপার যে আপনার পাঠাগার বড় হচ্ছে, আরো বড় হবে, সদস্য সংখ্যা বাড়ছে। আম, এটা হলো, এটা এটা ধরেন একটা আনন্দের ব্যাপার, কিন্তু লাভ কি হলো? মানে এখানে যারা এখানে আসছে, যাচ্ছে, তাদের যদি আপনি আহ, উপকার বলেন, লাভ বলেন, এটা কি দেখেন আপনারা? আপনারা এই যে বই নিচ্ছে, বই পড়ছে, এটাকেই লাভ দেখেন, নাকি আরো অন্য কোনো কিছু দেখেন? আচ্ছা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আসলে। মানে বই, আমরা যে পাঠাগার আন্দোলন করছি, পাঠাগার করছি, বই পড়ছে ছেলেমেয়েরা, আসলে লাভটা কি? তো সেক্ষেত্রে আমি যেটা প্রথম উদাহরণ টানবো সেটা হচ্ছে আহ, আহ, লেনিন লেনিন একটা কথা বলেছে যে তত্ত্ব এবং প্রয়োগ যদি সমান না হয় আসলে কোনো আন্দোলনই সফল হয় না। তো হুম, সেক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন আজকে সমাজে অপরাধ, আহ অপরাধ সহ আরো বিভিন্ন যে খারাপ কাজ হচ্ছে, সেই কাজগুলো কেন হচ্ছে? একজন মানুষ সঠিক শিক্ষা পায় না বলেই সেই কাজগুলো হচ্ছে। তো একটা ছেলে যে কবিতা পড়েছে, একটা ছেলে যে একটা গল্প পড়েছে, সে যে কবিতা শুনেছে সে কোনোদিন যে কবিতা পড়েছে সে কোনোদিন মারামারি করতে পারে না। একজন ছেলে যে রবীন্দ্রনাথের গল্প পড়েছে সে কোনোদিন এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয় বিভিন্ন জায়গায়, যেমন আমরা ধরতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, সেই উপন্যাসটি যে পড়েছে তার মধ্যে সাম্প্রদায়িক যে চেতনা যদি থেকেও থাকে,
সেটা একদমই নির্মূল হবে। তো এখন বই পড়ার মাধ্যমে মূল যেটা কাজ সেটা হচ্ছে আমাদের তাত্ত্বিক দিকটা পরিবর্তন করা। তো আমরা বিশ্বাস করি যে একজন মানুষের তাত্ত্বিক দিক পরিবর্তন হলেই সে মানুষ সঠিক মানুষ হিসেবে রূপান্তর হয় আসলে। জি, আপনাকে আমি আরো প্রশ্ন করি না, থ্যাংক ইউ, আপনি একটা ব্যাখ্যা দিলেন। কিন্তু সাত্তার ভাই একটা উদাহরণ দিচ্ছিলেন যে উনি এই পাঠাগার আন্দোলন, এটা একটা উপলক্ষ ছিল, কিন্তু এখন ওখানে উনি স্কুল করেছেন, কলেজ করেছেন, ওখানে নানান রকমের আরো আহ, সামাজিক উদ্যোগ, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের পেশার মানুষ কিন্তু সেখানে যুক্ত হচ্ছে, সম্পৃক্ত হচ্ছে, এবং সেখানে কিন্তু পাঠাগারের বাইরে চলে যাচ্ছে কাজ সমাজ উন্নয়নের জন্য। রামুতে কি ওরকম কোনো উদাহরণ তৈরি হয়েছে যে এই বই পড়তে এসে তারা অন্যভাবে উদ্বুদ্ধ হচ্ছে, সংগঠিত হচ্ছে, কোনো উদ্যোগ নিচ্ছে, এমন কোনো উদাহরণ তৈরি হয়েছে সিপ্ত? বেশ, এটি আরো আহ, ভালো প্রশ্ন যে আমরা শুরু করেছিলাম আসলে পাঠাগার দিয়ে, বই পড়ায় হুম, আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো সেই জায়গা থেকে সম্প্রতি গত বছরই আমাদের গ্রামের ছেলে মেয়েরা একটি ব্লাড ডোনেশন ক্লাব করেছে, যেটার নাম করেছে জ্ঞানোন্বেষণ ব্লাড ডোনেশন ক্লাব। তো হুম, হুম, কিছুক্ষণ আগেও কক্সবাজার সদর হাসপাতালে আমরা 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেছি, ইমার্জেন্সি রোগী ছিল। তো হুম, আহ, তাছাড়া বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করছে, যেখানে আচ্ছা, মানুষজন ফ্রিতেই তাদের রক্তের গ্রুপ জানতে পারছে। তো আরেকটি মানিক ভাই যেটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সেটা হলো পাঠাগারের মাধ্যমে আমি মনে করব যে সবচেয়ে বড় কাজ যেটি হয়েছে সেটি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, যেটাকে নারীর ক্ষমতায়ন আমরা বলতে পারি। হুম, যে হুম, আমাদের গ্রামে একটা সময় ছিল যে নারীরা তেমন বেশি ঘর থেকে বের হতে পারতো না। তো সেই জায়গায় এখন দেখা যাচ্ছে আমাদের গ্রামের যারা ছেলে মেয়ে আছে তারা পাঠাগারে বসে আড্ডা দিচ্ছে, একসাথে একসাথে পাঠচক্র করছে। তারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারা বিভিন্ন উৎসবে মেলায় গিয়ে ভ্রাম্যমাণ বই মেলা পরিচালনা করছে, মানুষের মাঝে পাঠের যে অভ্যাস সে অভ্যাস গড়ে তুলছে। তো একটি পাঠাগারের মাধ্যমে আসলে যে আরো অন্যান্য সোশ্যাল কাজগুলো, সে কাজগুলো কিন্তু আমাদের হচ্ছেই। বাহ, বাহ, বেশ। এখন দুজনকে একটু একসাথে একটা প্রশ্ন করি, সাত্তার ভাই আপনি সহ। এই যে আম, এটা এমন একটা সময় আম, যে যখন কিনা ভলান্টিয়ার কেউ হতে চায় না, সবাই আসলে ব্যক্তিগতভাবে তার তার মতো করে ব্যস্ত। আমরা কথায় কথায় উদাহরণ দিই যে আমাদের দেশে ভলান্টারিজম কমে যাচ্ছে, কিন্তু আমরা কোভিড সিচুয়েশনে কিন্তু উল্টোটা দেখেছি, আমরা দেখেছি অনেক মানুষ আসলে ভলান্টিয়ার হতে চায়। তা আপনাদের এই দুজন যে এরকম চমৎকার একেবারে তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করে এক ধরনের উন্নয়নমূলক কাজ করছেন এবং একটা স্বেচ্ছাপ্রতি ভাবে, এটার মানে অনুপ্রেরণা আপনারা পেলেন কোথায়? কেন এটা আপনারা স্টার্ট করলেন? তো না করলেও পারতেন। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, এটা করতে গিয়ে আপনারা এমন কোনো বাধার মুখোমুখি হচ্ছেন কিনা যেটা আপনাদের আহ দুনিয়াতে অতিক্রম করতে কষ্ট হচ্ছে? তাহলে এই যদি দুজন মিলে একটু বলেন, তাহলে আমরা তারপরে আহ এখানে আমাদের সাথে যে আরো দুজন প্যানেলিস্ট আছে আমরা তাদের কাছে যাব। দুজনে একটু ছোট করে বলেন যে অনুপ্রেরণার উৎসটা কি এবং কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন কিনা। প্রথম ছাত্র ভাই। আহ, ধন্যবাদ মানিক ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এক কথায় বলবো, আমার অনুপ্রেরণার উৎস হচ্ছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধটার ভিতর দিয়ে আজ থেকে 50 বছর আগে আমার দেশের জনগণ একটা রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সেই রাষ্ট্রটা বিকাশ করাটাকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। এই রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ায়, এটা আমি চাই। এটাই হচ্ছে আমার প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, এটা আমার চাওয়া এবং পাওয়া। ধন্যবাদ। আর চ্যালেঞ্জ? কোন চ্যালেঞ্জ আছে এখন আপনার সামনে এই যে এই কাজটা করার ক্ষেত্রে? চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আমরা যে আর্থসামাজিক পরিবেশে বসবাস করছি, এইখানে যে কোনো কাজ করতে গেলে এটা বর্তমানে বলেন বা যেভাবেই বলেন না কেন, আমাদের পুরো সমাজটা হচ্ছে একটা পোলারাইজ সমাজ। অর্থাৎ কেউ একটা প্রান্তে গেলে আরেকজন এমনি এমনি অপর প্রান্তে চলে যায়। এখন এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল বা নানান ধরনের ব্যাখ্যা থাকতে পারে,
তো আমি যে জিনিসটার অভাব অনুভব করছি যে আমরা মাঝামাঝি যে একটা জায়গায় আসবো সেটা আসতে পারি না। আমি যদি একটা কাজ করি, অন্যজন ঠিক তার বিপরীত মেরুতে চলে যাচ্ছে। এইটা হচ্ছে মানে সমাজ প্রচন্ড ভাবে দ্বিধা বিভক্ত। যে কোনো কাজ করতে গেলে আপনি যত ভালো কাজই করেন না কেন, একটা অংশ আপনার কাজের বিরোধিতা করবে। সেটা কোনো যুক্তি নেই, সে কোনো যুক্তি দাঁড় করাতেও পারবে না, কিন্তু বিরোধিতা করবে। জি এইটাই হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। জি শিপ্ত। হ্যাঁ, যেটা অনুপ্রেরণার উৎস বলতে গেলে আসলে আমার অনুপ্রেরণার যে মূল উৎস সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য। আমরা যেটাকে বলি যে ধনী আর গরিব। আমরা সমাজে দেখতে পাই যে একদল শুধু বড়লোকই হচ্ছে, আর আরেক দল হচ্ছে শুধু খেটেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না। যেমন হীরক রাজার দেশে যে সিনেমা, সেই সিনেমায় একটি গান আছে যে মানে হিরে কনির মজুর হয়েও কানা করি নাই। তো সেই শ্রেণী বৈষম্য এবং সমাজতন্ত্র আমাদের হচ্ছে পাঠাগার করার মূল আমাদের অনুপ্রেরণা আর কি। আমরা বিশ্বাস করি যে মানুষ তাত্ত্বিকভাবে পরিবর্তন হলেই দেশের শ্রেণী বৈষম্য, কষ্ট এবং যে দুর্দশা, দুঃখ দুর্দশা সেগুলো দূর হবে। তো মানিক ভাই, চ্যালেঞ্জ যেটি বলেছেন, সাত্তার ভাই যে কথাটি বলেছে সেটির সাথে আমি একদমই একমত। যে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, এখানে আসলে আমরা যে কাজ করছি পাঠাগার আন্দোলন, সেই পাঠাগার আসলে অনেকগুলো রাজনৈতিক স্থানীয় যারা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আছে, তাছাড়া আরো যারা খারাপ কাজের সাথেই যুক্ত, আসলে যারা আলো দেখতে চায় না, তারাই আসলে তাদের কাছেই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা রাজনৈতিক কিছু বাধা আসলে পেয়েই থাকি অনেক সময়। আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে, আমাদের বিভিন্ন কর্মসূচি করতে গেলে আমরা স্থানীয় যারা কিছু প্রভাবশালী আছে তাদের কাছে কিছু বিপদের সম্মুখীন হই। এছাড়া আসলে তেমন একটা আমাদের বড় জি চ্যালেঞ্জ নাই। সেক্ষেত্রে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই। আমাদের যদি আমি বলি যে জ্ঞানোন্বেষণ পাঠাগারের বর্তমান আহ, যে ভবনটি আছে সেটি কিন্তু পুরাতন একটা ভবন ছিল, আটপাকা, প্রায় ভেঙে চলে যাচ্ছে আর কি ভবনটি। তো আমরা চেষ্টা করছি এটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য। এইটাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। আপা, এই যে দুইজন প্রান্তিক পর্যায়ের ভলান্টিয়ারের গল্প আপনি শুনলেন, তারা কিভাবে উৎসাহিত হয়েছেন শুনলেন, কিভাবে তারা গল্পগুলোকে ছড়িয়ে দিচ্ছে তাও শুনলেন। চ্যালেঞ্জও তারা বললো, যদিও বললো এটা রাজনৈতিক চ্যালেঞ্জ। এখন আপনার কাছে প্রথম প্রশ্ন আপা, যে আপনি এই যে ভলান্টারিজম উদ্যোগ তারা চালিয়েই যাচ্ছে, এটা বাংলাদেশে এটার সম্ভাবনা কতটুকু দেখেন? এটা কি টিকবে, নাকি এই যে ডিজিটাল যুগ এবং যেভাবে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার সম্ভাবনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটু ছোট করে বললে আমি তারপরে প্রশ্ন আসবো আপা। প্রথমত আমাদের যে এর আগের দুই বক্তাকে আমি ওনাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছি। ওনারা যে উদ্যোগ নিয়েছেন প্রশংসার দাবি রাখেন, এবং এখান থেকেই আপনার প্রশ্নের উত্তর চলে আসে যে বাংলাদেশে যেহেতু মানুষ বসবাস করে, মানুষের মধ্যে যে মানবতা বোধ সেখান থেকেই কিন্তু চলে আসবে মানুষের পাশে দাঁড়ানো বা পরিবর্তন আনার। আর আমরা যুবদেরকে হয়তো অনেক সময় ভুল বুঝি। আপনি ইতিহাস জুড়ে যখনই যাবেন তখন দেখবেন যে যারা বড় তারা সবসময় বলে যে ওরা বোঝে না, যুবরা জানে না, তারা আত্মকেন্দ্রিক। এই যে তাদের প্রতি এই যে লেবেল, প্রতি জেনারেশনই এটা চলে এসছে। এটা আসলে হলো যে বড়রা যুবদেরকে না বোঝার কারণে। তা আমার বিশ্বাস যে বাংলাদেশে অবশ্যই যুবদের যে অনুপ্রেরণা এবং তাদের চিন্তা ভাবনা এবং ভলেন্টিয়ারিজম অবশ্যই থাকবে। এই ডিজিটাল টেকনোলজি আর এটার মধ্যে কোনো বিবাদ নেই, কম্পিটিশন নেই। আর যদি আত্মকেন্দ্রিক
ছেলেমেয়েরা হয়ে থাকে, তার পিছনে আপনাদেরকে একটু দেখতে হবে যে এটা কারণ হলো যে আমরা দর্শন বা আমরা এমন কিছু বড়রা দিচ্ছি না যেটাকে কেন্দ্র করে তারা এগিয়ে আসবে, যেটা নিয়ে তাদের মনে হবে যে আমরা ঝাঁপিয়ে পড়ি। এটা আমাদের ব্যর্থতা বা আমাদের আগের জেনারেশনের ব্যর্থতা। ঠিক, তার মানে এই ভলান্টারিজম বাংলাদেশের জন্য লাগবে, আসলে শুধু বাংলাদেশ নয়, এটা সব দেশের জন্যই লাগবে। আবার অ্যাকশন এইড থেকে তো আপনারা ইয়ুথদের জন্য অনেক কার্যক্রম আছে এবং আপনাদের এই নিয়ে অনেক অভিজ্ঞতাও আছে। এখন এই অ্যাকশন এইডের পার্সপেক্টিভ থেকে এই ধরনের ভলান্টারিজমকে কিভাবে আপনারা সাপোর্ট করেন, বা যদি পার্টিকুলারলি বলি যে এই যে ধরেন প্রান্তিক পর্যায়ে যে এই ধরনের উদ্যোগগুলোকে, এগুলোর সাথে কি অ্যাকশন এইডের কোনো সম্পৃক্ত হবার অথবা কোনোভাবে কাছে থেকে দূর থেকে সহযোগিতা করার বা এনিওয়ে কানেক্টেড হওয়ার কোনো মেকানিজম কি আপনাদের আছে? থাকলে সেটা কি? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে অ্যাকশন এইড একেবারে প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করে এবং যেভাবে কাজ করে সেটা হলো চাইল্ড স্পন্সরশিপ। শিশুদের স্পন্সরশিপের মাধ্যমে ওই শিশু তার পরিবার ওই কমিউনিটিকে সে সহযোগিতা করে, সাপোর্ট করে, তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসে এবং সেই সম্পর্কটা অনেক দীর্ঘমেয়াদী, কখনো 10 বছর, কখনো আরো এর বেশি হয়। তো এইখানে আমরা শিশু বিকাশ কেন্দ্র করি যেন শিশুরা শিশুকাল থেকেই এই ধরনের সুষ্ঠু চিন্তা ভাবনা এবং সুযোগ সুবিধা পায়, সেই চেষ্টায় আমাদের এই শিশু বিকাশ কেন্দ্র। এরপরে আমরা যুবদের সঙ্গে কাজ করি আবার বিভিন্ন ভাবে। সেখানে আমরা অ্যাক্টিভিস্তা বলে একটা নেটওয়ার্ক আছে, যেই যুবরা অ্যাক্টিভিজম করবে, কেন আপনি জানেন যে বিষয় ভিত্তিক অ্যাক্টিভিজম হয়ে থাকে, যে আজকে জলবায়ু পরিবর্তনের যে সমস্যা সেখানে তবে আবার নারীর প্রতি যে সহিংসতা সেটা রোধে অ্যাক্টিভিজম হচ্ছে, আমাদের দেশে সবাইকে যেন সব ধরনের সুযোগ সুবিধা আনা যায় সেটার জন্য অ্যাক্টিভিজম হচ্ছে, পিপল উইথ ডিসেবিলিটি যারা আমরা প্রতিবন্ধী বলছি বা ভিন্ন ধরনের মানুষের প্রয়োজন সেইটার জন্য অ্যাক্টিভিজম হচ্ছে। তো সেই সব অ্যাক্টিভিজমকে আমরা অবশ্যই অ্যাকশন এইড যতটুকু সম্ভব তার সীমিত স্বল্প পরিসরে সে সবসময় পাশে গিয়ে দাঁড়ায়। সলিডারিটি হোক, টেকনিক্যাল সাপোর্ট হতে পারে, কখনো কখনো আর্থিকভাবে করে বা প্রতিষ্ঠানকে গড়ে তোলার পিছনে কাজ করে, এমনকি সরকারের সঙ্গে একটা সেতু বন্ধনেরও কাজ করে পলিসি অ্যাডভোকেসির জায়গা থেকে, এবং দুটোকে এক জায়গায় আনার সুবিধা করে দেয়। কেন সরকারের যে মেশিনারি সবসময় একেবারে প্রান্তিক মানুষ, চর হাওর, কোস্টাল এরিয়াস, দুর্যোগ এলাকায় হয়তো যেতে পারে না। আমি যেসব জায়গায় কাজ করি সেখানে কেউ যায়নি, অনেক সময় এরকমও হয়েছে যে বাংলা চর মন্তাজ, মধ্যে চর, ওখানে কোনোদিন একটা বিল্ডিংও ছিল না, কিন্তু আমরা যাওয়ার পরে শেল্টার হয়েছে। পরে সরকারের সঙ্গে আমরা যে তথ্যগুলো এনে দিয়েছি তারা উদ্যোগ নিয়েছে, কেন এটা আছে, সো সেই জায়গায় আমরা কাজ করি। আমি কিন্তু সাত্তার ভাই এবং শিপ্তকে অনুরোধ করব যে মুক্ত আলোচনায় আপা যেটা বললেন যে তাহলে আপনাদেরকে কিন্তু প্রশ্ন তৈরি করা উচিত। ওই মুক্ত আলোচনায় আমি শিওর যে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে আপনারা কিভাবে অ্যাকশন এইডের এই কাজগুলোর সাথে ইন ফিউচারে কানেক্টেড হবেন, তো যাতে করে ওই ভালো কাজগুলোর সাথে আপনারাও সম্পৃক্ত হয়ে আপনাদের কাজের গতিগুলো বেরোতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন রেডি করেন। আপা, আপনি একটা কথা উল্লেখ করলেন যে সরকারের সাথে সেতু বন্ধন, এটা একটা দারুণ ব্যাপার। যেটা হয় কি, আমরা যেটা দেখি যে তৃণমূল পর্যায়ে এরকম অনেক ভলান্টারি ইনিশিয়েটিভ আছে যারা আসলে সরকার বোঝে না, মানে ওই ওই ধারণাও নাই, ক্যাপাসিটিও নাই, তারা ইভেন ধরেন আপনাদের মতো প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছতে পারে না। আপনি বলছিলেন যে অনেক সময় একেবারে প্রান্তিক বা আমাদের জনগোষ্ঠী যারা আছেন এইসব বিভিন্ন এলাকায় বা কমিউনিটিতে আসতে পারে না, আমরা নিজেরা গিয়ে ওনাদের কাছে যাই। কেন আমাদের যে কাজের ধরন সেখানে আমরা চেষ্টা করি যে সবচেয়ে প্রান্তিক মানুষ কোন এলাকায় আছে, এবং আমরা যেটা আমি বলছিলাম যে চরে বলেন, হাওরে বলেন, একেবারে কোস্টাল এরিয়াতে বলেন, বেশ দুর্গম এলাকায় গিয়ে গিয়ে কাজ করে এসছি। এবং আমি যদি অ্যাকশন এইডে জয়েন না করতাম আমি কখনোই ভাবতে পারতাম না
যে এইসব এলাকায় মানুষ একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত যেখানে বে অফ বেঙ্গল শুরু হয়, ওখানে চর মমতাজ, মধ্যের চর, রাঙাবালি, আমি এইসব এলাকায় এখানকার মানুষদের, ওনারা না আসতে পারলেও আমরা গিয়ে চেষ্টা করি, এবং সেই জন্য চেষ্টাটা বিভিন্ন ধরনের হয়, যে ওনাদের কথা শোনা, আবার প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা। এমনকি সিরাজগঞ্জে যে চর, ওখানে কখনো মেডিকেল সাপোর্টটা ছিল না, আমরা রিভার অ্যাম্বুলেন্স করলাম, যে নৌকাকে অ্যাম্বুলেন্স করে ওখান থেকে মেনল্যান্ডে নিয়ে আসা। আবার আমি বলছিলাম আপনাকে যে চর মমতাজে আমরা যে শেল্টার তৈরি করেছি, শিক্ষা প্রতিষ্ঠানের যে কাজ করেছি, যে শিক্ষা কিভাবে দেওয়া যায়, এবং ওখানে যেই মানুষগুলো তারা ভলেন্টিয়ার করেছে, কিন্তু তারা বলেছে যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিবর্তন করতে হলে শিক্ষা দরকার, যেভাবেই হোক। একজন ক্লাস 3 পাস, উনি ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন ওনার যতটুকু ক্ষমতা, তারপরে উনি তার ছেলে, তার ছেলের বউ, তাদেরকে স্কুল টিচার বানিয়েছেন। ভলেন্টিয়ারিজমের যে জায়গাটা, আসলে আমরা অনেক অনেক গল্প আছে বাংলাদেশে যেখানে পরিবর্তন আসছে, এবং তো সেখানে গিয়ে আমরা কাজটা করি। তো ওনারা যদি নাও আসেন, আমরা যাই। আর এখন বাংলাদেশের যে অবস্থা, সেখানে মোটামুটি সবার যাতায়াতের অনেক সুবিধা হয়ে গেছে। আগে আমি যখন কলকাতা যেতাম, আমাকে 5টা ফেরি পার হয়ে যেতে হতো, এখন শুধু একটা ফেরি রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। বা আমি যখন আপনার একেবারে কয়রা, তারপরে খুলনার ওইসব জায়গায় যেখানে সাইক্লোন সিডর হয়েছিল, তখন যে অবস্থা, এখন 10 বছর পরে অনেক পরিবর্তন হয়েছে। শুধু বিষয়টা হচ্ছে যে মানুষকে নিয়ে আসা না, তাদের কথা শোনা, আর কথা শোনার পরে সেইখানে সেইভাবে কাজ করা। কারণ অনেক সময় আমরা শোনা পর্যন্ত ব্যবস্থা করে দিই, কিন্তু তারপরে আর সেটার রিফ্লেকশন আমাদের কাজে আসে না, সেই জায়গায় গুরুত্ব দিব আমি। হচ্ছে আপা যেভাবে বললেন, তাহলে খুব দ্রুতই কিন্তু আপনাদের মধ্যে একটা সেতু বন্ধন হচ্ছে, মুক্ত আলোচনা পর্বে সেটা যাবে। তা আমি এখন একটু মহাপরিচালক মহোদয়ের কাছে যাই। মহাপরিচালক মহোদয়, আপনি কিন্তু প্রান্তিক পর্যায়ের ভলান্টিরিজমের গল্পগুলো শুনলেন, তাদের সম্ভাবনার কথা শুনলেন, তারা কিভাবে অনুপ্রাণিত হয়ে কাজ করছে তাও শুনলেন, চ্যালেঞ্জের কথাও শুনলেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ফারাহ আপা কিন্তু অ্যাকশন এইডের কনটেক্সটে উনি কিন্তু এর ভালো মন্দ চ্যালেঞ্জ সবগুলোই ব্যাখ্যা করলেন। সমাজসেবা অধিদপ্তর কিন্তু ভলান্টারিজম বিকাশে অনেক কাজ করে, এবং আপনি কি বলবেন এখন, যে তাহলে আপনারা কি করেন, কিভাবে করেন, এবং এই উদ্যোগগুলোকে কিভাবে আপনারা নার্সিং করেন, বা এদেরকে কিভাবে হেল্প করবেন? হারাপা যে কথাগুলো বললেন, যে সেতু বন্ধনের, সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন, তারপরে আমরা একটু মুক্ত আলোচনায় যেতে চাই। ডিজি মহোদয়। আমি অবশ্যই আজকের এই সিটিজেন্স টক বা নাগরিক সংলাপ যারা আয়োজন করছেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমি একটু বলতে চাই, what is voluntarism? Voluntarism, this term is actually contrasted with determinism. Nobody determines my action. I'm not assigned to do something. Nobody dictates me, instructs me, or advises me to do something. I am the agent of what I want to do. I have the freedom to choice, to choose. এখানে অনেক কথা বলা হয়েছে, রিকগনিশনের কথা বলা হয়েছে। রিকগনিশন, আমি যেটা মনে করি, ভলান্টারিজম এমন একটি কাজ, যদি আমি এর বিনিময়ে কিছু চাই, তাহলে কিন্তু এটা ভলান্টারিজম থাকে। এটা ভলান্টারিজম থাকে না, এটা একটা বণিক প্রবৃত্তি। আবার যদি আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই কথা স্মরণ করি, যে দেশে গুণের কদর নাই সে দেশে গুণী জন্মাতে পারে না। একজন ভালো কাজ করবে, আমরা তাদেরকে যে রিকগনিশন দেব না, সেটাও কিন্তু হয় না, তাদের রিকগনিশনও দিতে। A balance is to be stricken between the voluntarism and the recognition. Voluntarism কিন্তু আসলে কাউকে শেখানো যায় না। It originates from one's heart. এটা স্বপ্রণোদিত। This is the response, spontaneous response from spontaneous need.
এক জায়গায় শিক্ষা নাই, সেখানে শিক্ষার আলো জ্বালানোর জন্য একজন চেষ্টা করছে, উদ্যোগ গ্রহণ করছে। এক জায়গায় রাস্তা নাই, সেখানে রাস্তা তৈরি করার জন্য একজন উদ্যোগ গ্রহণ করছে। এক জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা নাই, সেখানে কর্মসংস্থানের জন্য কেউ চেষ্টা করছে। এক জায়গায় স্বাস্থ্যের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, সেখানে চিকিৎসা দেওয়ার জন্য একজন স্ব-উদ্যোগী হয়ে কাজ করছে। এই যে স্ব-উদ্যোগ, এইটাই হচ্ছে ভলান্টারিজম। গভর্নমেন্ট কিন্তু ভলান্টারিজমকে রিকগনাইজ করছে, আজ থেকে না, অনেক আগের থেকেই। এবং বর্তমান সরকার হচ্ছে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড গভর্নমেন্ট, এবং ভলান্টারিজমকে বর্তমান গভর্নমেন্টও রিকগনাইজ করে, গভর্নমেন্টও এটাকে প্যাট্রোনাইজ করে, গভর্নমেন্টও এটাকে অ্যাসিস্ট করে, এবং অনেক ক্ষেত্রে ফাইন্যান্সও করে। যেমন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনেক ভলান্টারি অর্গানাইজেশনকে অনুদানও দেওয়া হয়। আমরা যেটা কাজটা করি সেটা হচ্ছে একটা লাইসেন্স দেওয়া হয়, একটা রিকগনিশন দেওয়া হয় যারা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত তাদের। সেইখানে কিন্তু কোনো বিশেষ পরিবর্তনের মতদর্শ নয়, যারা সমাজের মানুষের কমন ইন্টারেস্টের জন্য কাজ করবে, যারা গরিবি হটানোর জন্য কাজ করবে, যারা শিক্ষার আলো জ্বালানোর জন্য কাজ করবে, যারা মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করবে, যারা চিকিৎসার জন্য কাজ করবে, যারা অনাথ আতুর অসহায় মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা আছে সরকারিভাবে। স্ট্যাটিউটরি প্রভিশন, আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে 1961, তার আন্ডারে আমরা রেজিস্ট্রেশন দিয়ে থাকি, এবং বর্তমানে প্রায় 60,000 সংগঠন আছে রেজিস্টার্ড। আমরা এই কোভিড এর সময় কিন্তু যত রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, আমি ব্যক্তিগতভাবে সকলকে এখান থেকে ডিও লেটার দিয়েছিলাম যে আপনারা স্ব-উদ্যোগে কোভিড আক্রান্ত এবং কোভিড এর ফলে যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত দরিদ্র মানুষকে সহায়তা করবে। শুধু তাই নয়, আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে সেই রেজিস্ট্রেশনের বুনিয়াদে মাইক্রো ক্রেডিট থেকে যারা সহজে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে মাইক্রো ক্রেডিট করছে, আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকেও 2বার চিঠি দিয়েছি, তাদেরকে পার্সু করেছি যে আপনারাও একটা চিঠি ইস্যু করেন যাতে তারা কোভিড এর কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করে। এবং আমি অনেকবার মিটিং করেছি, ঘোষণা দিয়েছি যে আমরা একটা ডকুমেন্টেশন করব আপনারা কারা কি করেছেন। আই থিঙ্ক দিস ইজ দি রিকগনিশন, রিকগনিশনটা দরকার, অনেক কারণে দরকার। আমি ব্রিটেনের একটা উদাহরণ দিতে চাই। ব্রিটেনে সাম্প্রতিককালে হেরোইজম অ্যাক্ট নামে একটি অ্যাক্ট তৈরি করা হয়েছে, মোস্ট প্রবাবলি 2015 সালে। আপনারা জানেন শুধু ব্রিটেন না, পৃথিবীর অনেক দেশে আছে। আমি হেঁটে যাচ্ছি, আমি একটা উদাহরণ দিতে চাই। আমি ধরেন ধানমন্ডি লেক পার্ক দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম একটা শিশু বা একটা বৃদ্ধ লেকের পানিতে পড়ে ডুবে মরে যাচ্ছে। সে হাবুডুবু খাচ্ছে, হাউতাশ করছে, বারবার হাত উঁচু করে সাহায্য চাচ্ছে। আমি নির্বিকার হয়ে শুধু চেয়ে চেয়ে দেখলাম আর সেখান থেকে হেঁটে গেলাম, আমার কিন্তু কোনো অপরাধ নেই। কিন্তু আমি যদি ওই লোকটাকে উঠাতে যে আমার ভুলের কারণে তার মৃত্যু হয়, তাহলে ব্রিটেনের আইনে আমি কিন্তু দায়ী হয়ে যেতে পারি। সরকার আইন ব্রিটেনের এই হেরোইজম অ্যাক্টে বলা হয়েছে যদি এরকম ভাবে কেউ রিস্ক নেয়, ভলান্টারিলি যদি কেউ রিস্ক নেয় আর একজনকে বিপদ থেকে রক্ষার জন্য মানুষের উপকারার্থে, তাহলে তাকে এক্সকিউজ করা হয়। অর্থাৎ ভলান্টারিজমটাকে নানাভাবে আমরা সমাজে এনকারেজ করতে পারি। তবে এটা ঠিক, স্টেট ইজ দি ন্যাশনাল অর্গানাইজেশন, স্টেট ইজ দ্য ইনস্টিটিউশন হুইচ ইজ রান বাই দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে জনগণের গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের ভলান্টারিজম যখন এনকারেজ করবে, প্যাট্রোনাইজ করবে, অ্যাসিস্ট করবে গভর্নমেন্ট, তখন জনসাধারণের মধ্যে যারা উৎসাহী লোক আছে, যারা মানুষের সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে চায়, যারা স্যাক্রিফাইস করতে চায়, যাদের কমিটমেন্ট আছে, তারা কিন্তু এগিয়ে আসবে। এবং তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে ব্রডার পার্সপেক্টিভে সমাজের উন্নয়ন হবে। আমাদের এই রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে
সেটিকে সংশোধনের পর্যায়ে আছে। আমরা এটিকে সংশোধন করব। আমি অ্যাকশন এইডের প্রতিনিধি ফারাক কবির মহোদয়কে অনুরোধ করতে চাই, আপনারা কি ধরনের আইন দেখতে চান? আপনি যদি 1 সপ্তাহের মধ্যে আমাকে লিখিতভাবে জানান, বা এটুআই যদি আমাকে লিখিতভাবে জানায়, তাহলে আমরা সেটাকে বিবেচনায় নিতে পারবো এবং সেটা আইনে পরিণত করার জন্য আমরা সুপারিশ করতে পারবো। তা আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রথমত ডিজি মহোদয়কে ধন্যবাদ দিব এই সুযোগটা দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে আমরা A2I আমরা মিলে আপনাকে অবশ্যই একটা কিছু আমাদের জায়গা থেকে লিখিত দিব। আরেকটি বিষয় এই লেখার মধ্যে আমরা নিয়ে আসব যে ভলান্টিয়ারিজমের স্বীকৃতি এটা কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরেও থাকতে পারে। একজন প্রাইভেট সেক্টরের মানুষ, প্রাইভেট কোম্পানিগুলো যদি তাদের যে CSR আছে, CSR বা তারা তাদের যে জনগোষ্ঠী মানে এমপ্লয়িজ আছে, তাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে, তাদেরকেও কিন্তু ভলান্টিয়ারিজমে তারা কিন্তু সাহায্য করতে পারে। এবং এটা কিন্তু একদম বেসিক হতে পারে যে ফায়ার মার্শাল, ফায়ার ট্রেনিং, যে আগুন লাগলে তার সংগঠনে কিভাবে কাজ করতে হবে সে ভলান্টিয়ার, ওইখান থেকে শুরু করে। কেন আমরা সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করি, দেখা যায় এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় বড় বিল্ডিং, কিন্তু কেউ জানে না। সো এই প্রাইভেট সেক্টর সেখানে উদ্যোগ নিতে পারে, আবার তার এমপ্লয়িজদেরকে দিয়ে রাত্রের স্কুল চালাতে পারে, ভলান্টিয়ার করে লোকজনকে শিক্ষা দিতে পারে, কোভিড সম্বন্ধে সচেতন করতে পারে, নানান উদ্যোগ নিতে পারে। সো প্রাইভেট সেক্টরকেও রাখতে হবে এর মধ্যে, আমি মনে করি। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। আপা একটা জি জি, এটা সবার, each and everyone of the society, of the community should be involved in the process. আপনারা যারা আপনি কর্পোরেট বডির কথা বলছেন, প্রাইভেট সেক্টরের কথা বলছেন, those who are entrepreneurs, they have much more opportunity, much more scope and much more capability and pragmatism to come out with volunteerism for the welfare of the better welfare of the citizens. তাদের আরো সুযোগ বেশি আছে, অতএব তারা নানাভাবে মানুষের উপকার করতে পারবে, নানাভাবে তারা ভলান্টারি অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করতে পারবে। অতএব শুধু যুবসমাজ থাকবে তাই নয়, করে না সেটা ডিফারেন্ট ইস্যু, করে না সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু না মানে আমার বলার উদ্দেশ্য, জি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি ইনসেনটিভ দেন, যেমন আপনি ইনসেনটিভ দিলেন যে যারা ভলান্টিয়ার তাদেরকে মাইক্রো ক্রেডিটের জন্য সুযোগটা একটু বেশি দেওয়া উচিত, যাদের কাছে ভলান্টিয়ারের সার্টিফিকেট, এরকম যে কোম্পানিকে যদি কোনো ইনসেনটিভ দেওয়া হয় যে তাদেরকে রেকগনিশন দেওয়া হবে, তাহলে তারা করবে। মানে একটা সুযোগ তো মনে হয় আছে, ট্যাক্স রিবেটের একটা সুযোগ, মনে আমি যেটা সঠিক যতদূর জানি একটা ট্যাক্স রিবেটের সুযোগ আছে। গুড। আমার হয় একটা ভালো জিনিস হলো, আমি ডিজি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাবো যে মানে নরমালি গভর্নমেন্ট হাই অফিসিয়ালরা এই ধরনের ফোরামে খুব কেয়ারফুলি কথা বলে, কিন্তু আপনি যে এই যে ওপেনলি একটা স্পেস দিলেন এবং আপাও লুফে নিলেন, এটুও লুফে নেবে, অফকোর্স আমরা আপনাকে লিখে দেবো এবং আপনি কমিট করলেন, সো আই এপ্রিশিয়েট ইট। এটা একটা, আমরা তো আইন সংশোধন করা হচ্ছে, আর একটা আইন সংশোধন করতে হলে দেশের সমস্ত লোকের মতামত গ্রহণ করা এটা তো দায়িত্ব। আমরা তো একটা আইনের একটা প্রস্তাব দিচ্ছি, একটা আইনের একটা প্রস্তাব, এবং আইনের প্রস্তাবটা শুধু জনস্বার্থে দেওয়া হচ্ছে, এটা কোনো পার্টিকুলার গ্রুপ বা পার্টিকুলার ব্যক্তির পক্ষে জনস্বার্থে দেওয়া। আপনারা মতামত দিতেই পারেন, যেহেতু আপনারা এই নিয়ে কাজ করছেন, আপনারা মতামত দিতে পারেন। শিওর শিওর। এবং আপা আপনাকে একটু জানিয়ে রাখি, ডিসি মহোদয়ের সাথে আমার আরেকটা আলাপ চলতেছে যে সমাজসেবা অধিদপ্তর হলো, আপনি যদি সিটিজেন্স পার্সপেক্টিভে দেখেন তাহলে সব থেকে কাছের প্রতিষ্ঠানের একটা। তো ফলে আমি আজকেও সকালবেলা সেখানে গিয়েছিলাম, ওখানে অনেক ইয়াং অফিসাররা ছিল যে তাদের সাথে সিটিজেন্স এনগেজমেন্ট নিয়ে আলাপ হলো। সো ডিজি মহোদয়ের সাথে ওই আলাপটা আমার খুব দ্রুতই হবে যে কি করে সমাজসেবা অধিদপ্তর তাদের সার্ভিস নিয়ে মোর সিটিজেন্স এনগেজমেন্ট আরো হতে পারে। এই যে যেটা এখন ই পার্টিসিপেশন নিয়ে গ্লোবালি কথা হচ্ছে, জাতিসংঘ থেকে আলাপ হচ্ছে, আপা ওই কারণে কিন্তু আমি আপনাকেও নক করছি যে তাহলে এমন হতে পারে যে অ্যাকশন এইড সহ, মানে শুধু এই ভলান্টারিজম নিয়ে না, এই স্কোপকে সামনে রেখে যে সিটিজেন্স নানান ইস্যু নিয়ে
সমাজসেবা অধিদপ্তরের সাথে আরো কি কি হতে পারে, কিভাবে হতে পারে, প্রয়োজন হলে সিটিজেন স্টকে আমরা সিরিজ একটা ডিজাইন করে ফেলতে পারি, এবং যাতে করে আমরা এগুলো পলিসিতে আনতে পারি। ওটুকু থাকলো, ওটাও পরে আলাপ করব। আমি একটু আসি সাত্তার ভাই এবং শিপ্তর কাছে। আমরা ওপেন ডিসকাশনটা স্টার্ট করি ফর ফিউ মিনিটস, আমরা শেষ করব। আপনাদের মধ্যে কি প্রশ্ন তৈরি হলো? আপনারা এখানে ডিজি মহোদয়ের কথা শুনলেন, ফারা আপার কথা শুনলেন, আপনারা এখন তাদের কাছে প্রশ্ন করেন, মানে সুস্পষ্ট প্রশ্ন, কি সহায়তা চান কিনা, কি প্রশ্ন আপনাদের? আমার যেটা, আমরা কাজ করতে গিয়ে যে সমস্যাগুলোতে পড়ি, সেই ক্ষেত্রে আমাদের মতো যে সংগঠনগুলো কাজ করে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে, এদের সবচাইতে যে সমস্যাগুলো হয় যখন আমরা কোনো অনুষ্ঠান করি, তখন কাউকে যদি আমরা অতিথি করতে যাই, তো দেখা গেল যে আমরা যদি কোনো রাজনীতিবিদদের অতিথি করি, তো তার যে এন্টি রাজনীতিবিদ তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আবার আরেকজন বিপক্ষে দাঁড়িয়ে যায়। তখন আমাদের অনুষ্ঠান করা অর্থাৎ কাট করা নিয়েই আমাদের সমস্ত যান শেষ হয়ে যায়, আমরা কাজ করবো কি। সেই জায়গায় যদি একটা সুস্পষ্ট নির্দেশনা থাকে, যে ধরেন যে আমরা যারা দীর্ঘদিন কাজ করি বা কিছু বিশ্বস্ত হয়েছে যে এই সংগঠনগুলো সমাজের জন্য কাজ করে, তারা যদি টিওনো মহোদয় বা এরকম একটা অথরিটির মাধ্যমে স্বীকৃতি পায় যে হ্যাঁ এরা কাজ করতে পারে, এরা তাদের স্বাধীনতা অনুযায়ী অতিথি সিলেকশন করবে তাদের অনুষ্ঠানের ইয়ের ভিত্তিতে, যে ওই অনুষ্ঠানের সাথে আসলে কোন ব্যক্তি যায় না যায়, এই স্বাধীনতাটা যদি আমাদের দেওয়া হয়, যে আমাদের লোকাল যে পলিটিক্যাল প্রেশার গুলো আসে সেইগুলো যদি আমরা মানে কোনো একটা সিস্টেম আনা যায় যে আমাদেরকে এই প্রেশারের মুখোমুখি হতে হবে না, আমরা হয়তো টিওনো মহোদয়ের কাছে জবাবদিহি করব। তো এরকম কোন একটা কিছু যদি করা যায়, সেটা আমাদের জন্য খুবই উপকার হয়, এবং এটা করা সম্ভব কিনা এটা আমি জানতে চাই আপনাদের। আপনি কার কাছে প্রশ্ন করলেন? আমি বেসিক্যালি না যেমন ধরেন এখানে ডিজি মহোদয় আছেন সমাজসেবা অধিদপ্তরে, বা আপনি A2I তে আছেন, তা আমরা আপনাদের দুজনের কাছে, যেহেতু নীতি নির্ধারক পর্যায়ে আপনারা আছেন, তা আপনাদের দুজনের কাছে আমার এই প্রশ্নটা যে এই যে আমাদের যে অনুষ্ঠান করতে যে সমস্যা, আমরা আসলে কি কি করতে পারবো কি কি করতে পারবো না, এই জায়গাটা যদি আপনারা একটা নির্দিষ্ট করে দেন, তাহলে হয়তো আমাদের একটা সুবিধা হবে কাজ। আচ্ছা, ওইটাতে আমি আসতেছি, ওইটা ডিজি মহোদয় নিশ্চয়ই উত্তর দিবেন। আমি একটু আপনাকে অনুরোধ করব এবং শিপ্তকেও, যে ফারাপা যে সেতু বন্ধনের কথা বললো, এবং ওনার তো বড় প্রতিষ্ঠান, বহু দিনের অভিজ্ঞতা, ন্যাশনালি ইন্টারন্যাশনালি কানেকশন, এবং উনি ভলান্টিয়ারিজমকে প্রমোট করতে চায়। উনি বলছেন যে উনিও আপনাদের কাছে যাবেন, তো উনি যাবেন ওনার মতো করে, আপনি কিভাবে তার কাছে আসবেন? ওখানে কি ধরনের সেতু বন্ধন আপনি চান, যেটা হলে আপনাদের এই উদ্যোগগুলোর সাথে অ্যাকশন-এইডের একটা সম্পর্ক হবে? একইভাবে সমাজসেবা অধিদপ্তরের সাথেও কোনো ইস্যু আছে কিনা যেটা আপনারা চান? তারপরে আমরা ওই প্রশ্নের উত্তরে যাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফারা আপা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওনারা শিশুদের নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বলতে চাই, যেটা হচ্ছে আমরা আসলে পাঠাগার নিয়ে কাজ করছি, মানে এমন নয় যে শুধু বই পড়া নিয়ে কাজ করছি। আমরা পাঠাগারের একটি শাখা নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওখানে আরো অনেকগুলো কাজ যুক্ত হচ্ছে। যেমন আমরা যদি বলি যে আমাদের প্রাথমিক একটি বিদ্যালয় ইতিমধ্যেই চলছে, আমাদের পাঠাগারে চলছে এটা। সেখানে আমাদের মূল বিষয় হচ্ছে আপনার 2 থেকে 5 বা 6 বছরের শিশুদেরকে আসলে মানসিকভাবে পরিপূর্ণ করে তাদের গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য আর কি। তো আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিশুদেরকে যদি আমরা প্রপার এডুকেশনটা দিতে পারি, শিশুদেরকে যদি আমরা যথাযথভাবে পরিচর্যা করে গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে তাদের যে কৈশোরকালীন এবং যুবক এবং মানে তাদের সারাটা জীবন তারা আসলে ভালোভাবে নিজেদের মতো করে গড়ে উঠতে পারবে আর কি। তো আরেকটি যেটি সমাজসেবার ডিজি মহোদয় যে কথাটি বলেছেন, সমাজসেবার অধীনে প্রায় 60,000-এর মতো ভলেন্টারি অর্গানাইজেশনকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। তো সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার জায়গা থেকে যদি আমি বলতে যাই, প্রথমে যেভাবে বলেছি যে পাঠাগার করতে গিয়ে কিন্তু আমরা অনেক ভলেন্টারি আরো বিভিন্ন কাজে কিন্তু আমরা যুক্ত হয়ে গিয়েছি।
যেমন আমাদের গ্রামে 3 জন মরণ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু চিকিৎসা করিয়েছি। তো সেই জায়গায় অবশ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একজন শেষমেশ মারা গিয়েছে, আরেকজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল, সেও মারা গিয়েছে, আরেকজন এখন সুন্দর করে আসলে সংসার করছে আর কি। তো তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যারা লেখাপড়া করতে পারছিল না তাদেরকে খাতা কলম বা শিক্ষা উপকরণ যা আছে তা দিয়ে সহায়তা করা, নগদ অর্থ দিয়ে সহায়তা করা। তো সেই জায়গায় ভলেন্টার করোনা যে কোভিড সিচুয়েশন, আমরা কিন্তু কোভিড সিচুয়েশনে আমাদের গ্রামের দায়িত্বটা পুরো আমরাই নিয়েছিলাম, যে সারা গ্রামে জীবাণুনাশক স্প্রে ছিটানো, মানুষকে কিভাবে সচেতন করা যায় আসলে। তো সব কথার মূল বিষয় হচ্ছে ভলেন্টারি যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমাদের মধ্য দিয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে ডিজি মহোদয় যেটা বলেছেন, হ্যাঁ, যেই স্বীকৃতি যেটা দেয়া, স্বীকৃতি শুধুমাত্র সনদপত্রের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে আর কি, যাতে একটি আসলে ভলেন্টারি কাজ করতে গেলে আমরা যারা ভলেন্টারি কাজ করি তাদের মূল যে সমস্যার জায়গাটা থাকে সেটা হচ্ছে অর্থ সংকট। তো অর্থ সংকটের জায়গাটা কিভাবে আসলে পরিপূর্ণ করা যায়, কিভাবে এই কাজকে আরো বেশি গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে দেয়া যায়, সেই বিষয়টি নজরে রাখবেন আর কি। ধন্যবাদ শিপ্ত। আপা একটু আপনাকে যেতে চাই, ওই যে শিশু বিকাশের কথাটা বললো, তো কিভাবে এখানে অ্যাকশন এইড কানেক্টেড হতে পারে কিনা, মানে আপনার কাছে যে প্রশ্নটা করলো। আচ্ছা, শিশু বিকাশ কেন্দ্র আমরা করি যেখানে আমাদের স্পন্সরশিপের প্রজেক্ট নিয়ে আমরা যাই, ওখানে যে কমিউনিটি এবং ইয়ে। তো রামুতে আমাদের এখন কাজ নেই, তার মানে এই না যে ভবিষ্যতে হতে পারবে না, যদি আমাদেরকে বুঝতে হবে, আপনাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে তারপরে। আর সত্তার ভাই আছে গাইবান্ধায়, তাই না? টাঙ্গাইলে আপা। টাঙ্গাইলে, আচ্ছা আচ্ছা। তো টাঙ্গাইলে আমাদের কিছু কাজ ছিল ওয়ার্ডের সঙ্গে অন্যান্য, আমার মনে হয় যে আমাদেরকে কথা বলতে হবে এবং আলাপ করে আমাদের হয়তো অভিজ্ঞতার আলোকে আমরা কিছু চেষ্টা করব, অন্য ভাবে যোগাযোগ করব, আবার ওনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো যে ওনাদের যে উদ্যোগগুলো সেগুলো ছড়িয়ে দেওয়ার। আর শিবতর বড়ভাবে বলেছিল যে রামুতে ওনাদের যে স্থপতি যে স্ট্রাকচারটা কাঠামোকে আবার ঠিক করা বা তৈরি করা, তো ওখানে আসলে কর্পোরেট বা এই ধরনের ক্রাউড সোর্সিং ছাড়া উপায় নাই। কেউ আরেকটি হলো যে ইকোসক বা ইউনেস্কো কে বলা, যদি ওই বিল্ডিংটা কোনো ঐতিহাসিক কোনো ইয়ে থাকে তাহলে ইউনেস্কো কাছে যাওয়া, নালে ক্রাউড সোর্সিং আর এইভাবেই আনতে হবে লোকজনের কাছ থেকে আর কর্পোরেটের কাছ থেকে। যেহেতু এটা পাঠাঘর, তো যেসব কর্পোরেটরা কলম বিক্রি করে, খাতা বিক্রি করে, তাদের কিছু সিএসআর থাকা উচিত। আমি বলবো যে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন। এর থেকে বেশি আমি আপাতত বলতে পারছি না, কিন্তু আমার ঠিকানা, আমাদের ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করেন, আমি আমার টিমের সঙ্গেও কথা বলবো কি করা যায় দেখা যাবে। গুড, তাহলে শিপ্ত আপা কিন্তু এগ্রি করলেন। তাহলে এই প্রাথমিক আলাপটা আপনি স্টার্ট করেন, তারপর আপা তার প্রতিষ্ঠানের নিয়ম কানুন বাস্তবতা কি বুঝে উনি নিশ্চয়ই মন্তব্য করবেন। ডিজি মহোদয় কি আছেন? মানে আপনার কাছে একটা প্রশ্ন ছিল শিপ্তর। ডিজি মহোদয়। জি জি, ডিজি মহোদয় ওখানে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি আপনি যদি একটু। শিক্ষকের একটি প্রশ্ন ছিল যে বা বিভিন্ন প্রকার অনুষ্ঠান করতে যেয়ে তারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এবং সে আরো দু একটি কথা বলেছে। আমি একটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে অন্যায়কারী যেই হোক, যে দলেরই হোক, তাকে শক্ত হাতে দমন করা হবে এবং আইনের আওতায় তাকে আনা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করেছে। আর যেহেতু আপনার এটা ভলান্টারি অর্গানাইজেশন, ভলান্টারি কাজ, and you are conducting all the activities voluntarily, এই ক্ষেত্রে আপনার অনুষ্ঠানে আপনি কাকে দাওয়াত করবেন না করবেন এটা কিন্তু আইন দিয়ে আসলে ঠিক করা যাবে। এটা আপনার স্থানীয় ভাবে সমস্যার সমাধান করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অতএব আপনাকে কেউ বাধার সৃষ্টি করলে আপনি স্থানীয় প্রশাসনের, পুলিশের, উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা গ্রহণ করতে পারেন। ঠিক আছে? আরেকটা প্রশ্ন করেছিল যে আপনার
আপনাদের মাধ্যমে কিভাবে স্বীকৃতি পেতে পারে, এমনকি ইন ফিউচারে? আচ্ছা, এইটা স্বীকৃতি পাওয়ার একটা বিষয় আছে, আপনি যে রেজিস্ট্রেশন করতে পারেন জেলা সমাজসেবা কার্যালয়ে। আপনি যদি দরখাস্ত করতে হবে, নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্মে দরখাস্ত করলে তারপরে ওখান থেকে তদন্ত হবে, এইটা এনএসআই এর কাছে যাবে। এনএসআই তদন্ত করে রিপোর্ট আপনার যদি বলে যে হ্যাঁ এটা মানে কোনো ক্লিয়ারেন্স দেয় এনএসআই, তাহলে আপনি রেজিস্ট্রেশন পাবেন। ঠিক আছে, রাইট। এটা হচ্ছে রেজিস্ট্রেশন পাওয়ার সিস্টেম। শিপ্ত, তাহলে ডিজি মহোদয়েরও একটা উত্তর পাওয়া গেল। আপনি তাহলে স্থানীয় সমাজসেবা অফিসে যান, যদি আপনি এর অধিভুক্ত হতে চান, তাহলে ওখানে গিয়ে যোগাযোগ করুন এবং তারপরে আলোচনা হবে। আমরা ওখানে যে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই ফর্ম দিবে। এটা কি রামু উপজেলা? রামু উপজেলা সমাজসেবা অফিসারের কাছে যে আপনি আমার কথা বলবেন, আপনাকে সব বুঝাই দিবে, আপনি সে মোতাবেক কাজ করবেন, আপনি আলটিমেটলি আপনি পাবেন আর কি। আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে চলে যাচ্ছি, কেন আমাকে আরেকটা মিটিং জয়েন করতে হবে। আমারও একই অবস্থা, আমিও এখনই বেরোয় যাবো, আমারও আর একটা মিটিং ওয়েট করতে। তাহলে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করি। শিপ্ত, কিন্তু আমাদের 2 জন মান্যবর অতিথির সাথেই কিন্তু তাহলে এই 2 জেলার একটা কানেকশন হলো, এটা হতে থাক। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আজকে একটা টক হলো, এটাই শেষ নয়। আমরা হয়তো এর ধারাবাহিকতায় যে কমিটমেন্ট গুলো আসলো সেগুলো নিয়ে আমরা এগোতে থাকবো। আপনাদেরকে এরপরে আবারও ডাকবো, যারা এই লাইভে অংশগ্রহণ করলেন, ফেসবুকের মধ্য দিয়ে যারা শুনলেন, পরবর্তীতে আপনারা আরো আলোচনা করে আমাদেরকে এই আলোচনায় সমৃদ্ধ করতে সহায়তা করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। এখানে বিশেষ করে সাত্তার ভাই, শিপ্ত, ফারাপা মহোদয়, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে আপনারা এই টকে আসছেন। আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।